কাহিনী এটি শুধু একটি ওয়েব সিরিজ নয়, এক নারীর বিশ্বাস, ভালোবাসা এবং চূড়ান্ত প্রতারণার এক জীবন্ত দলিল। গল্পটি আবর্তিত হয়েছে গ্রামের সহজ সরল মেয়ে রূপাকে কেন্দ্র করে, যে তার স্বামী মফিজকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত। কিন্তু সেই বিশ্বাসকে পুঁজি করেই মফিজ তার সব কিছু কেড়ে নেয় এবং তাকে ঠেলে নেয় মৃত্যুর মুখে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রূপা এবার আর আগের মতো সরল থাকে না। স্বামীর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সে পা রাখে পাপের জাগতে, হয়ে ওঠে ঢাকার আধুনিক রানী। কিন্তু এই প্রতিশোধের শেষ কোথায়? একজন নারী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যখন তার শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়? এই সিরিজের প্রতিটি মুহূর্তে রয়েছে বিশ্বাসঘাতকতা, যন্ত্রণা এবং প্রতিশোধের এক রুদ্ধশ্বাস কাহিনী, যা আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। এই গল্পে আমরা দেখব কিভাবে গ্রামের এক সহজ সরল বধূ স্বামীর প্রতারণার প্রতিশোধ নিতে গিয়ে ঢাকার গ্ল্যামারাস জগতে পা রাখে এবং ধীরে ধীরে পাপের অতল সাগরে তলিয়ে যায়। আর তাই নিয়েই আমাদের আজকের ভিডিও, এই পাপ কাহিনী। শুরুতেই একটি বিষয় জানিয়ে রাখি, গল্পের প্রয়োজনে এই সিরিজে কিছু প্রাপ্তবয়স্কদের জন্য দৃশ্য রয়েছে, মানে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে, তাই পরিবারসহ একসঙ্গে না দেখার জন্য অনুরোধ রইল। তবে সিরিজের গল্পটি আমাদের সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরে এবং এমন একটি বার্তা দেয় যা আপনার বিবেককে নাড়া দিতে বাধ্য। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ সিরিজটির গল্প। গল্পের শুরুতেই পর্দায় আগমন ঘটে রুনা খানের, যিনি রূপা চরিত্রে অভিনয় করেছেন। অত্যন্ত আবেদনময়ী এবং আকর্ষণীয় রূপে তাকে হেঁটে আসতে দেখা যায়। তার আধুনিক স্টাইল ও পোশাক দেখেই বোঝা যায় সে এখন আর আগের সেই গ্রামের সাধারণ মেয়েটি নেই। এরপর সে হেঁটে সরাসরি তার স্বামী মফিজ মিয়ার সামনে এসে দাঁড়ায়। এখানে আমরা দেখি মফিজ একটি হুইল চেয়ারে বসে আছে এবং তার এক হাতে ব্যান্ডেজ করা। ঠিক তখনই একটি নৃশংস দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কেউ একজনের হাত কেটে ফেলছে। এরপরই রূপা এগিয়ে আসে মফিজের দিকে এবং শীতল কণ্ঠে বলে, জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দ কিসে? প্রতিশোধে। রূপা আরও বলে, তুমি আজ নিঃস্ব, অসহায়, পঙ্গু, আর আমি এই রাজ্যের রানী। কিন্তু বিশ্বাস করো, আমি এমন রাজ্যের রানী হতে যাইনি। আমি শুধু তোমার রানী হয়েই সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম। তোমাকে যে কতটা ভালোবেসেছিলাম সেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই দৃশ্যের পরেই গল্প চলে যায় বর্তমান সময়ে, একটি পুলিশ ইনভেস্টিগেশন রুমে। আমরা দেখি রূপাকে জেরা করছে একজন পুলিশ অফিসার রূপাকে প্রশ্ন করে, আপনার স্বামী 9 মাস ধরে নিখোঁজ, অথচ আপনি থানায় কোনো অভিযোগ করেননি। আপনার বদলে আপনার স্বামীর বন্ধু এসে নিখোঁজ ডায়েরি করল, কেন? অফিসার আরও বলেন, তিনি অভিযোগ করেছেন আপনার স্বামীকে খুন করা হয়েছে এবং সেই খুনের পেছনে আপনার হাত আছে বলে তিনি সন্দেহ করছেন। আমার প্রশ্ন একটাই, আপনি কেন চুপ ছিলেন? এর উত্তরে রূপা শান্ত অথচ দৃঢ়ভাবে বলে, আমি খুন করিনি, আমি শুধু প্রতিশোধ নিয়েছি। রূপার এই রহস্যময় উত্তরের সঙ্গে সঙ্গেই সিনটি ফ্ল্যাশব্যাকে কয়েক মাস অতীতে চলে যায়। সেখানে আমরা দেখি এক হৃদয় বিদারক দৃশ্য। রূপা অন্য একজন লোকের সাথে রোমান্সে মগ্ন, আর একটু দূরে অসহায় দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে তার স্বামী মফিজ। কিন্তু পরমুহূর্তেই আমরা রূপার চোখে জল দেখতে পাই। সে লোকটিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর চিৎকার করে কেঁদে ওঠে আর বলে, কুত্তার বাচ্চা, আমি তোর মতো খারাপ কোনোদিনও হতে পারবো না। দৃশ্যটি আবারও ফিরে আসে বর্তমানের ইনভেস্টিগেশন রুমে। পুলিশ অফিসারটি তাচ্ছিল্যের সুরে বলে, আপনি তার মতো খারাপ হতে পারেননি, পারবেনও না, কারণ মানুষ নিজের গল্পে সবসময় নিজেকে নায়কই ভাবে। আপনি যা বলছেন তা সত্যি নয়, পুরোটাই আপনার সাজানো গল্প। এর উত্তরে রূপা শান্তভাবে তাকায় আর বলে, গল্প ভাবলে গল্প, সত্যি ভাবলে সত্যি। রূপার এই দার্শনিক জবাবে অফিসারটি হেসে ফেলে, তাহলে আপনার গল্পটা প্রথম থেকে আবার বলুন, তবে এবার সত্যিটা বলবেন। আপনার স্বামী ঠিক কী করেছিল আপনার সাথে? তখন ওই রূপা গল্পের মোড় ঘুরিয়ে দিয়ে বলে, ও আমার সাথে কোনো খারাপ কিছু করেনি, ও তো ছিল আমার বিশ্বাস, আমার নিঃশ্বাস। আমি ওকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম। এই কথা বলার সাথে সাথেই গল্প আবারও অতীতে ফিরে যায়। আমরা দেখি এক সুখী দম্পতির ছবি, রূপা আর মফিজ তাদের নিজেদের বাড়িতে। রূপা কানে হেডফোন দিয়ে গান শুনলেও তার মনোযোগ মফিজের দিকে। মফিজ ফোনে কারোর সাথে কথা বলছে।
মফিজকে বলতে শোনা যায়, ভাই সব সম্পত্তি তো আমার বউয়ের, আমার তো কিছুই না। কেনা বেচার কথা বলতে হলে ওর সাথেই বলুন, আমার কথায় কি হবে, মালিক তো ওই। মফিজের এই কথাগুলো রূপার কানে ঠিকই পৌঁছায়। সে হেডফোন খুলে মফিজকে কাছে ডাকে, অভিমানের সুরে বলে, আমার জিনিস মানে আমার জিনিস কি তোমার না? মফিজ তখন সেই মোক্ষম চালটি দেয়, কাছে এসে বলে, তোমার জিনিস তোমার, কিন্তু তুমি তো আমার। এই একটি কথাতেই রূপার সব অভিমান গলে জল হয়ে যায়। সে আবেগে আপ্লুত হয়ে বলে, দলিল রেডি করো, আমি তোমাকে আমার সব কিছু লিখে দেব। আমার এই টাকা পয়সা সহায় সম্পত্তি কিছুই লাগবে না, শুধু তোমাকে লাগবে। তুমিই আমার সবচেয়ে বড় সম্পত্তি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি। এই সব টাকা দিয়ে তুমি ব্যবসা করা, যা খুশি করো, তুমি শুধু আমার হয়ে থেকো। এই পর্যায়ে আমরা জানতে পারি যে রূপা ও মফিজ অনেক দিন ধরেই সন্তান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো সুখবর আসছিল না। এর পরের দৃশ্যে আমরা দেখি রূপা আর মফিজ মোটরসাইকেলে করে ডাক্তারের কাছে যাচ্ছে। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে সেই কাঙ্ক্ষিত খবরটি দেন। তিনি বলেন, অভিনন্দন, রেজাল্ট পজিটিভ, আপনি মা হতে চলেছেন। এই কথা শুনে রূপা আর মফিজের মুখে যেন আকাশের চাঁদ নেমে আসে। তাদের চোখে মুখে উপচে পড়ে বাঁধভাঙা আনন্দ। কিন্তু ডাক্তার জানান, একটি সমস্যা আছে। গর্ভাবস্থার প্রথম 3 মাস তাদের কোনো শারীরিক সম্পর্কে জড়ানো যাবে না এবং রূপার জন্য সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। তাই এই 3 মাস রূপা তার বাবার বাড়িতে থাকলে সবচেয়ে ভালো হয়। হাসপাতাল থেকে ফেরার পথে রাস্তায় মফিজের এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়। বন্ধুটি দুষ্টুমি করে মফিজকে তার ছোটবেলার এক অদ্ভুত নামে, মানে গোয়ামারা মফিজ, ডেকে বসে। স্ত্রীর সামনে এমন এম্বারেসিং নামে ডাকায় মফিজ ভীষণ রেগে যায় এবং বন্ধুকে একটি থাপ্পড় দিয়ে বলে, দেখিস না সাথে তোর ভাবি আছে। এরপর তারা আবার গ্রামের পথ ধরে এগিয়ে চলে। যেতে যেতে একটি ব্রিজের ওপরে এসে তারা থামে। রূপা ব্রিজের রেলিংয়ে বসে পড়ে। মফিজ তার দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিশ্বাস করো? রূপা এক মুহূর্তও দেরি না করে উত্তর দেয়, এই পৃথিবীতে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি তোমাকে। এই কথা শুনে মফিজের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সে আবেগে রূপাকে জড়িয়ে ধরে। কিন্তু এর পরের দৃশ্যটি একেবারেই অপ্রত্যাশিত। আমরা দেখি মফিজ অঝরে কাঁদছে, যেন তার কোনো আপনজন মারা গেছে। তবে দৃশ্যটি একটু এগোতেই আমরা আসল কারণটা বুঝতে পারি। তার স্ত্রী রূপা মাত্র 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছে, আর এই সাময়িক বিচ্ছেদই মফিজ সহ্য করতে পারছে না। তার এই কান্না যেন স্ত্রীর প্রতি তার নিখাদ ভালোবাসারই প্রমাণ। স্বামীর এমন নিখাদ ভালোবাসা দেখে রূপার মন আনন্দে ভরে ওঠে। সে মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানায় আর ভাবে, এমন স্বামী কয়জনের ভাগ্যে জোটে? এই মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমার কপালে এত সুখ ছিল। এরপর রূপা মফিজকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, তুমি এভাবে কেঁদো না, তোমার কান্না দেখলে আমার যে বড্ড কষ্ট হয়। এই বলে সে মফিজকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃশ্য বদলে যায়। এবার আমরা দেখি একটি নৌকা এগিয়ে চলেছে, আর সেই নৌকায় বসে কাঁদছে রূপা। মফিজ অবাক হয়ে জিজ্ঞেস করে, এবার তুমি কাঁদছো কেন? রূপা ভেজা চোখে উত্তর দেয়, আমি তো তোমার জন্য কাঁদছি। আমি না হয় বাবার বাড়িতে থাকবো, কিন্তু তুমি একা কিভাবে থাকবে? এই কথা ভাবতেই আমার কান্না পাচ্ছে। তখন ওই মফিজ তার আসল উদ্দেশ্য হাসিলের জন্য নিখুঁত একটি চাল দেয়। সে রূপাকে বোঝায়, আরে তুমি তো আমাকে কত কাজ দিয়ে গেলে, তোমার জমি বিক্রি করে আমাদের অনাগত সন্তানের জন্য একটা স্কুল বানাবো, আমাদের বাড়িটাকেও সাজিয়ে তুলব স্বপ্নের মতো, যেখানে আমরা সুখে শান্তিতে থাকব। এই সব করতে করতে 3 মাস কিভাবে কেটে যাবে টেরই পাবো না। স্বপ্নের এই জাল বোনার পরেই মফিজ তার আসল রূপ প্রকাশ করে। সে রূপার সামনে সমস্ত সম্পত্তির দলিল এগিয়ে দিয়ে বলে, এইগুলোতে একটা সই করে দাও। আর সরল বিশ্বাসের রূপা তার সর্বস্ব তুলে দেয় মফিজের হাতে। একবারও না ভেবে সে দলিলে সই করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে তাদের পেছনে বসে থাকা মফিজের সেই পুরনো বন্ধুটি একটি তাৎপর্যপূর্ণ এবং শীতল মন্তব্য করে, যা আসলে এই গল্পের সারমর্ম। যখন আসে অর্থ, পূর্ণ হয় স্বার্থ, প্রেম হয় ব্যর্থ। যখন আসে অর্থ, পূর্ণ হয় স্বার্থ, প্রেম হয় ব্যর্থ।
রূপা সরল বিশ্বাসে সমস্ত দলিলে সই করে সেগুলো মফিজের হাতে তুলে দেয়, আর দলিলগুলো হাতে পেয়েই মফিজের মুখে ফুটে ওঠে এক বিজয়ীর হাসি, যেন সে বহু প্রতীক্ষিত গুপ্তধন হাতে পেয়েছে। দৃশ্যটি আবারও ফিরে আসে বর্তমানের পুলিশ ইনভেস্টিগেশন রুমে, তবে এবার অফিসারের সামনে বসে আছে মফিজের সেই পুরনো বন্ধুটি। অফিসার তাকে জেরা করতে শুরু করেন। মফিজ যেদিন তার স্ত্রীর সব সম্পত্তি হাতিয়ে নেয়, সেদিন থেকে তার সব অপকর্মের সঙ্গী ছিলেন আপনি। একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুকে কেউ এভাবে নষ্ট করে? এর উত্তরে বন্ধুটি নির্লজ্জভাবে হেসে বলে, নষ্ট কেন করব স্যার, আমি তো ওকে ওর সব কাজে সাহায্য করেছি মাত্র। বন্ধুর এই স্বীকারোক্তির সাথে সাথেই গল্প অতীতে ফিরে যায়। আমরা দেখি মফিজ তার স্ত্রীর দেওয়া সমস্ত জমিজমা বিক্রি করে দিয়েছে এবং হাতে পেয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। সরল রূপার ভালোবাসার বিনিময়ে পাওয়া সেই টাকা নিয়ে সে সোজা চলে আসে এক পতিতালয়ে ফুর্তি করতে। সেখানে সে যখন আমোদ প্রমোদে মত্ত, ঠিক তখনই তার কাছে ঢাকা থেকে এক বন্ধুর ফোন আসে। বন্ধুটি তাকে বলে, কিরে, শুনলাম বউয়ের সম্পত্তি বেচে তো বিশাল টাকা কামিয়েছিস, এখন ওই গ্রামের পতিতালয়ে পড়ে আছিস কেন? ঢাকায় চলে আয়, এখানে তোর জন্য অপেক্ষা করছে সব নামিদামি মডেল নায়িকারা, তাদের নিয়ে সিনেমা বানাবি আর মজাও করবি। ফোনের ওপার থেকে বন্ধুটি লোভ দেখায়, তোর প্রথম ছবির নায়িকা হবে এই দেশের সবচেয়ে বিখ্যাত তারকা মিথিলা। ব্যবসার ব্যবসা, সাথে অফুরন্ত মজা। এই দুটো লোভনীয় প্রস্তাব শুনে মফিজের আর তর্স হয় না। সে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় পৌঁছেই তার পরিচয় হয় দেশের অন্যতম সেরা ও আবেদনময়ী নায়িকা মিথিলার সাথে। মিথিলার গ্ল্যামর আর আকর্ষণীয় রূপ দেখে মফিজের চোখ ধাঁধিয়ে যায়। মফিজের বন্ধু মিথিলাকে সরাসরি প্রস্তাব দেয়, আপনি একটি সিনেমার জন্য 10 লক্ষ টাকা পারিশ্রমিক নেন জানি, কিন্তু আমাদের এই প্রযোজক আপনাকে এই ছবির জন্য 20 লক্ষ টাকা দেবে। দ্বিগুণ পারিশ্রমিকের কথা শুনে মিথিলার মুখেও হাসি ফোটে। পেশাদারিত্বের খাতিরেই সে খুশিতে প্রযোজক মফিজকে জড়িয়ে ধরে। খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হয়। আমরা দেখি সিনেমার জন্য নায়িকারা ফটোশ্যুট করছে, আর একটু দূরে দাঁড়িয়ে মফিজ তার লালসা ভরা দৃষ্টি দিয়ে তাদের দেখছে। নায়িকাদের আবেদনময়ী রূপ দেখে সে যেন নিজেকেই হারিয়ে ফেলে। এই সুযোগে মফিজ তার বন্ধুকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, তুই কি ওকে সবটা খুলে বলেছিস? বন্ধুটি সাথে সাথে উত্তর দেয়, হ্যাঁ, সব খোলাসা করে বলেছি, দিনের বেলা শুটিং আর রাতটা তোর জন্য। এই আশ্বাস পেয়েই মফিজ এগিয়ে যায় মিথিলার দিকে এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। মিথিলা সাথে সাথে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, কিছু বলবেন? মফিজ ইতস্তত করে বলে, হ্যাঁ, আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল। তখনই মিথিলা তার পেশাদারিত্ব এবং ব্যক্তিত্বের পরিচয় দেয়। সে সপাটে জবাব দেয়, আমার সাথে আপনার কোনো ব্যক্তিগত কথা থাকতে পারে না। আমি পেশাগত জীবনের বাইরে কারো ব্যক্তিগত কথা শুনিও না, আর নিজের কথাও কাউকে বলি না। মিথিলার এমন দৃঢ় উত্তরে মফিজের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তার বন্ধুর দিকে রাগে ও অবিশ্বাস ভরা চোখে তাকায়, কারণ সে বুঝতে পারে যে তাকে মিথ্যা বলা হয়েছে। অপমানিত হয়ে মফিজ তার বন্ধুর কাছে ফিরে আসে এবং ক্ষোভের সাথে বলে, নায়িকা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, তুই কি সত্যি ওর সাথে সব কথা বলেছিস? বন্ধুটি তাকে শান্ত করার চেষ্টা করে, আরে ধৈর্য ধর, এখন দিনের বেলা, কাজের সময়, রাতের বেলা দেখবি ঠিকই সময় দেবে। কিন্তু মফিজের অধৈর্য মন মানে না। সে বলে, দোস্ত, টাকার কোনো চিন্তা করিস না, যেভাবেই পারিস নায়িকার সাথে আমার ফুর্তির ব্যবস্থা কর। তখনই বন্ধুটি তাকে একটি নতুন বুদ্ধি দেয়, তারা তো অনেক বড় তারকা, এমনি এমনি কি আর সব হয়? তুই ওকে দামি একটা গিফট দে, দেখবি সব সেটিং হয়ে গেছে। এই বুদ্ধি পেয়ে মফিজ পরের দৃশ্যেই একটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলে মিথিলাকে উপহার দেওয়ার জন্য। গাড়িটি পেয়ে মিথিলা অবাক হয় এবং মফিজের বন্ধুকে ডেকে জিজ্ঞেস করে, আপনার বন্ধু আমাকে এত দামি একটা গাড়ি কেন উপহার দিল? বন্ধু চালাকির সাথে উত্তর দেয়, ম্যাডাম, গিফট যখন দিয়েছে নিতে সমস্যা কি, ওর অনেক টাকা, তাই শখ করে দিয়েছে। মিথিলা স্পষ্ট বলে, দেখুন, আপনার বন্ধু আমাকে দামি উপহার দিয়ে তার বিনিময়ে আমার কাছ থেকে কিছু চাইবে আর আমি সেটা দিয়ে দেব, আমি তেমন মেয়ে নই। বন্ধু তখন তাকে বোঝানোর চেষ্টা করে, ম্যাডাম, আপনি দেশের সেরা নায়িকা, আপনার কোটি কোটি ভক্ত। কোনো ভক্ত যদি ভালোবেসে কিছু দেয়, আপনার কাজ হলো সেটা গ্রহণ করা, তাকে একটু সময় দেওয়া, দুটো সেলফি তোলা, এরপর সে সেই ছবি ঘরে বাঁধিয়ে রাখবে না গলায় ঝোলাবে, সেটা তার ব্যাপার।
এই যুক্তিতে মিথিলা রাজি হয় এবং মফিজকে দেখা করার জন্য সময় দেয়। এরপরই আমরা দেখি মফিজ সেজেগুজে মিথিলার রুমে ঢোকে এবং কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কুরুচিপূর্ণ প্রস্তাব দেয়। অনেক দামি প্রোটেকশন এনেছি, ফেটে যাওয়ার ভয় নেই। এই কথা শুনে মিথিলা রাগে এবং ঘৃণায় জ্বলে ওঠে। সে চেঁচিয়ে বলে, আপনার কি বাড়িতে বউ নেই? মফিজ নির্লজ্জভাবে উত্তর দেয়, বউ তো আছে, কিন্তু সে কালো, তাকে আমার ভালো লাগে না। এই কথা শোনার পর মিথিলার আর সহ্য হয় না। সে বলে, আপনার দেওয়া এই গাড়ি নিয়েই আমি আপনার স্ত্রীর কাছে যাব, আর তার সামনেই আপনার গালে কষি একটা থাপ্পড় মেরে জিজ্ঞেস করব সে আপনাকে এখনও মেরে না ফেলে বাঁচিয়ে রেখেছে কেন। মিথিলার এই জবাবে মফিজের পশুত্ব জিগে ওঠে। সে চিৎকার করে বলে, ৩,০০০ টাকায় শেফালিকে পাওয়া যায়, ২,৫০০-এ কুলসুমকে। তোর পেছনে আমি ৫ কোটি টাকা খরচ করেছি, আর তোকে আমি ভোগ করতে পারবো না। মিথিলা তখন আর এক মুহূর্তও দেরি না করে মফিজের বন্ধুকে ডেকে আনে এবং বলে, এই ছোট লোকটাকে এক্ষুনি আমার ঘর থেকে বের করুন। বন্ধু যখন মফিজকে টেনে নিয়ে যেতে থাকে, মফিজ তখনও চিৎকার করে বলতে থাকে, ৫ কোটি টাকা কি জলে যাবে? শুধু একবার লাগাবো। বন্ধু তাকে জোর করে ঘর থেকে বের করে নিয়ে যায়। আর এই দৃশ্যের পরেই গল্পটি আবারও ফিরে আসে বর্তমান সময়ের সেই পুলিশ অফিসারের কাছে। পুলিশ অফিসারটি মফিজের বন্ধুর দিকে তাকিয়ে বলে, তাহলে মিথিলার পেছনে সমস্ত টাকা উড়িয়ে মফিজ একেবারে সর্বশান্ত হয়ে গেল। এরপর সে কী করল? এই প্রশ্নের সাথেই গল্প আবারও অতীতে ফিরে যায়। আমরা দেখি নিঃস্ব মফিজ তার গ্রামের বাড়িতে একা বসে আছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় তার শালি এবং শালির স্বামী। তারা জানায় মফিজের শালির একটি সরকারি চাকরির ইন্টারভিউ পড়েছে এই গ্রামেই, তাই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রায় ১০-১২ দিন তারা এখানেই থাকবে। সেদিন রাতেই আমরা মফিজের আসল রূপটা আবারও দেখতে পাই। সে তার শালির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কুরুচিপূর্ণ মানসিকতা যেন নতুন শিকার খুঁজছে। এর মধ্যে হঠাৎ করেই শালির স্বামীর কাছে অফিস থেকে জরুরি ফোন আসে। তাকে এক্ষুনি ফিরতে হবে, কিন্তু স্ত্রীর ইন্টারভিউয়ের কারণে তাকে এখানেই থেকে যেতে হবে। তাই শালির স্বামী মফিজকে অনুরোধ করে, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি ওর খেয়াল রেখো। এই কথা বলে সে চলে যায়, আর মফিজের সামনে খুলে যায় এক নতুন সুযোগের দরজা, একাকী অসহায় শালিকে নিজের শিকার বানানোর। পরদিন সকালেই আমরা মফিজের চূড়ান্ত অধঃপতন দেখতে পাই। তার শালি যখন গোসল করছিল, মফিজ তখন জানালার ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখছিল। আর রাতে যখন শালি একা ছিল, মফিজ তার পশুত্বকে আর আটকে রাখতে পারেনি। সে পেছন থেকে শালিকে জড়িয়ে ধরে এবং জোর করে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে রূপার শেষ বিশ্বাসটুকু চুরমার হতে চলেছে, দরজায় এসে দাঁড়ায় রূপা এবং তার বোনের স্বামী। তারা দুজনেই হতভাগ হয়ে যায় মফিজকে এই অবস্থায় দেখে। নিজের বোনের সাথে স্বামীর এই বিশ্বাসঘাতকতা দেখে রূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার এতদিনের ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ সব কিছু এক নিমিষে ধুলোয় মিশে যায়। যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করত, তার এই কদর্য রূপ দেখে রূপার পৃথিবীটাই যেন থমকে যায়। দৃশ্যটি আবারও ফিরে আসে বর্তমানের পুলিশ ইনভেস্টিগেশন রুমে। পুলিশ অফিসারটি এবার কিছুটা নরম সুরে রূপাকে বলেন, আপনার গল্পটা সত্যিই অনেক কষ্টের, আর এই গল্প শুনে এটা স্পষ্ট যে এই কষ্ট সহ্য করতে না পেরেই আপনি আপনার স্বামীকে খুন করেছেন। বলুন, তার লাশ কোথায় লুকিয়ে রেখেছেন? সত্যি বলতে আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এটাই করতাম। পুলিশের এই সমবেদনা শুনে রূপার মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। সে শান্ত গলায় বলে, আমার গল্প তো এখনো শেষ হয়নি অফিসার। রূপার এই রহস্যময় হাসির সাথেই গল্পটি আবার অতীতে ফিরে যায়। আমরা দেখি মফিজ তার স্ত্রী রূপার পা ধরে কান্নায় ভেঙে পড়েছে। সে বলছে, তুমি যা দেখেছ সব মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য এটা একটা ষড়যন্ত্র। আমি জানি তুমি আর আমাকে বিশ্বাস করবে না, আমার সাথে থাকবেও না। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, শুধু আমাকে 3টে দিন সময় দাও। আমি প্রমাণ করে দেব যে আমি নির্দোষ।
পরের দৃশ্যে আমরা আবারও সেই পরিচিত নৌকোটি দেখতে পাই। রূপা তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। নৌকার এক পাশে বিষণ্ণ মুখে বসে আছে সে, আর অন্য পাশে বসে আছে মফিজ এবং তার সেই ধূর্ত বন্ধুটি। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছায় ঠিক তখনই মফিজ তার আসল রূপ দেখায়। সে এগিয়ে এসে রূপাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীর গভীরে, আর তার বন্ধু দ্রুত নৌকা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখি সাঁতার না জানা রূপা বাঁচার জন্য ছটফট করছে, তার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। দৃশ্যটি বর্তমানে ফিরে আসে। রূপা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ওরা দুজনেই জানতো যে আমি সাঁতার জানি না। আমাকে মেরে ফেলার জন্যই ওরা বাবার বাড়ি পৌঁছে দেওয়ার নাটক করেছিল। আমি কোনোভাবে বেঁচে ফিরি, কিন্তু আমার পেটের বাচ্চাটা সে বাঁচেনি। এই ভয়াবহ সত্যিটা শুনে পুলিশ অফিসার হতবাক হয়ে যান। তিনি মফিজের বন্ধুর দিকে ঘুরে জিজ্ঞেস করেন, রূপা যা বলছে সব কি সত্যি? ভয়ে কাঁপতে কাঁপতে বন্ধুটি স্বীকার করে নেয়, হ্যাঁ স্যার, সব সত্যি। অফিসার গর্জে ওঠেন, তাহলে তো অ্যাটেম্প্ট টু মার্ডারের অভিযোগে আমি তোকে এখনই ভেতরে ঢোকাতে পারি। এই কথা শুনে বন্ধুটি ভয় পেয়ে যায় এবং তার লোভী চরিত্রটা আবারও প্রকাশ পায়। সে অফিসারের দিকে তাকিয়ে বলে, স্যার, ওকে বলুন আমাকে কিছু টাকা দিয়ে দিতে, আমি আমার অভিযোগ তুলে নেব। বন্ধুর এমন নির্লজ্জ প্রস্তাব শুনে পুলিশ অফিসার রাগে ফেটে পড়ে এবং তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তিনি রূপার দিকে ফিরে শান্তভাবে জিজ্ঞেস করেন, আপনার স্বামী 9 মাস ধরে নিখোঁজ। এই দীর্ঘ সময়ে সে কি একবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি? রূপা এবার আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, স্যার, মফিজের বন্ধু তো অভিযোগ তুলে নিচ্ছে, তাহলে কি আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো আইনগত অধিকার আপনার আর আছে? রূপার এই যুক্তির কাছে পুলিশ অফিসার হেরে যান। আইনগতভাবে তার আর কিচ্ছু করার থাকে না, তাই তিনি রূপাকে ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু রূপা যখন বেরিয়ে যাচ্ছিল, অফিসার তাকে পেছন থেকে ডেকে বলেন, আমি জানি আপনিই আপনার স্বামীকে খুন করেছেন, কিন্তু আইন প্রমাণ ছাড়া চলে না। মনে রাখবেন, একদিন আমি আপনাকে ঠিকই হাতে নাতে ধরব এবং ফাঁসি কাষ্ঠে ঝোলাবো। রূপা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপরই সিনেমার আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি আমাদের সামনে উন্মোচিত হয়। আমরা দেখি রূপা তার স্বামী মফিজকে খুন করেছে। শুধু তাই নয়, সে ঘরের মেঝে খুঁড়ে সেখানেই মফিজকে কবর দিয়েছে এবং তারপর সেই মেঝেটি এমনভাবে পাকা করে দিয়েছে যেন সেখানে কোনোদিন কিছুই ঘটেনি। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি রূপা তার সমস্ত কষ্ট, যন্ত্রণা আর প্রতিশোধের স্মৃতি নিয়ে সেই মেঝের ওপরেই শুয়ে আছে। তার চোখে জল নেই, আছে এক শীতল শূন্যতা। যে মেঝেতে তার স্বামীর কবর, সেই মেঝেই এখন তার বিছানা। আর এইভাবে এক নারীর প্রতিশোধ, পাপ এবং আত্মহননের এক মর্মান্তিক কাহিনীর সমাপ্তি ঘটে। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো, অন্ধবিশ্বাস অনেক সময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। রূপা তার স্বামীকে অন্ধভাবে বিশ্বাস করে তার সর্বস্ব লিখে দিয়েছিল, যার পরিণতি হয়েছিল মারাত্মক। ভালোবাসা জরুরি, কিন্তু অন্ধত্ব নয়। মফিজের চরিত্রটি দেখায় যে লোভ কিভাবে একজন মানুষকে পশুতে পরিণত করতে পারে। সামান্য টাকা এবং বিলাসী জীবনের লোভে সে তার স্ত্রী, পরিবার, এমনকি নিজের আত্মাকেও বিসর্জন দিতে দ্বিধা করেনি। রূপা প্রতিশোধ নিতে গিয়ে পাপের জগতে হারিয়ে যায়। যদিও তার প্রতিশোধের কারণটি যুক্তিসঙ্গত মনে হতে পারে, কিন্তু গল্পটি আমাদের দেখায় যে প্রতিশোধের পোচটিও শেষ পর্যন্ত সুখ দেয় না, বরং তা মানুষকে এক শীতল অন্ধকার জগতে ঠেলে দেয়, যেখানে সে নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে ওঠে। এই গল্প আমাদের সমাজের সেই সমস্ত পুরুষদের মুখোশ খুলে দেয় যারা ভালোবাসার নামে নারীদের ব্যবহার করে এবং তাদের সম্পত্তি হাতিয়ে নেয়। এটি নারীদের জন্য একটি সতর্ক বার্তাও বটে। মফিজ যেমন তার পাপের শাস্তি পেয়েছে, তেমনি রূপাও প্রতিশোধ নিতে গিয়ে একজন খুনিতে পরিণত হয়েছে। গল্পটি বোঝাতে চায় যে পাপের পথ বেছে নিলে তার শেষ পরিণতি কখনো ভালো হয় না, তা সে যে কারণেই হোক না কেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।